আমার নাম হলো রাজন, আর এটা আমার ছোট একটা বাড়ি। আজকে আমার কাছে যা কিছু আছে বেশি তো নেই, কিন্তু জীবন কাটানোর জন্য যথেষ্ট আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমার হাতের 4টে আঙুল নেই। ব্যাস এটাই একটা কারণ, যে কারণে আমার সেই ভয়ঙ্কর দিনটা কখনোই ভুলতে পারবো না। সেই 4টে ভয়ঙ্কর রাত। 2006 সাল ডিসেম্বর। আমি তখন খুব বিপদের মধ্য দিয়েই যাচ্ছিলাম। বাড়িও ভাড়া ছিল, আর কাজকর্মেরও কোনো ঠিক ঠিকানা ছিল না। বাধ্য হয়ে একটা ট্রান্সপোর্টে ট্রাক লোডিংয়ের কাজ করছিলাম। সেখানে ট্রাকগুলো রাতের আলোতেই আসতো, আর আমার লোডিং করতে করতে রোজই 12টা বেজে যেত। সেই রাতেও আমি ক্লান্ত অবসন্ন হয়ে বাড়ি ফিরেছি। রাস্তা নির্জন ছিল, কারণ ফেব্রুয়ারির মাস ছিল, আর ঠান্ডাও ভালোই ছিল। প্রথমবার আমি ওই রাস্তায় দেখলাম যে রাস্তার ধারে একটা গাছের তলায় একজন বাবা বসে আছে। 3 বছর হয়ে গেল তোর পরিশ্রম করতে করতে, কিন্তু এখনো কাঙালি তোর পিছন ছাড়লো না। আমি নিজের পথে সোজা যাচ্ছিলাম, কিন্তু আমি যা শুনলাম সেটা আমারই ব্যাপারে ছিল। তাই আমি দাঁড়ালাম আর বাবার কাছে চলে গেলাম। বাবা, আপনি যা বললেন সেটা কি আমার ব্যাপারে ছিল? না রাজন, কিন্তু তোর জীবন ফকিরের থেকেও খারাপ। আমি তো এটাই ভেবে বসলাম যে এই বাবা কোনো অসাধারণ বাবা। আমার নাম, আমার জীবনের ব্যাপারে সব কিছুই জানতেন। প্রণাম বাবা, হাত জোড় করে বলে আমি মাটিতে বসে পড়লাম। বাবা, আপনি যখন আমার ব্যাপারে সব জানেন, তাহলে এটা তো জানেন যে আমি আমার জীবনের সফলতা আর প্রচুর সম্পত্তি চাই। রাজন, তুমি যা চাও সেটা হতে পারে, শুধু তোমাকে একটা বিদ্যা সম্পূর্ণ করতে হবে আমার সাহায্য নিয়ে। কি বিদ্যা বাবা? কাল রাত ঠিক 12টার সময় যখন পুরো চাঁদ বেরোবে, তখন তোমাকে শ্মশানে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। সেটা কি হবে আমি তোমাকে বলবো। এইটুকু বলে ওই বাবা নিজের চোখ বন্ধ করে নিলেন আর মন্ত্র জপ করতে লাগলেন। আমিও ওনাকে প্রণাম করে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন ওনার কথা মতো ওই সময় আমি শ্মশানে পৌঁছালাম, কিন্তু গিয়ে দেখি উনি মাটিতে বসে তপস্যা করছেন। আমি কি ওনাকে প্রণাম করলাম, আর উনি চোখ খুললেন। আমি এসে গেছি বাবা, বলুন আমাকে কি করতে হবে। ওনার ঠিক সামনে মাটিতে একটা থালা রাখা ছিল। ওটাতে কি ছিল সেটা দেখা যাচ্ছিল না, কারণ কালো কাপড় দিয়ে সেটা ঢাকা ছিল। ওম মর্কাদেবায় নমঃ, এই মন্ত্র পড়তে পড়তে এই থালাটাকে ওঠাও। আমি তেমন মন্ত্রটাই পড়লাম, ওই থালাটাকে তুলে নিতাম। ওম মর্কাদেবায় নমঃ, ওম মর্কাদেবায় নমঃ। এখান থেকে উত্তর দিকে চলে যাও। প্রায় 250 পা চলার পর তুই একটা কবরস্থান দেখতে পাবি। ওই কবরস্থানের ভেতরে গিয়ে ওখানে একটা অঘরী বসে দেখতে পাবি। তাকে গিয়ে এই থালিটা দিয়ে দিবি, আর যতক্ষণ না ও বলবে ওখান থেকে ফিরে আসবি না। ঠিক আছে বাবা, কিন্তু মনে রাখবি এই রকম তোকে পরপর 4 রাত করতে হবে। আর ওই লোকটা যেখানে যাই করুক তুই ভয় পাবি না, আর পালাবেও না, আর কোনো রকম প্রশ্নও করবি না। আমি তখন নিজের জীবন নিয়ে খুবই সমস্যায় ছিলাম, তাই আমি ওনার কথা মেনে নিলাম, আর সেই থালাটা হাতে নিয়ে ওনাকে বলে দেওয়ার দিকেই চলে গেলাম। থালাটা প্রায় 7 আর 8 কিলো বলে মনে হচ্ছিলাম। আমি যেতে যেতে এটাই ভাবছিলাম যে এই কাপড়টার তলায় কি আছে। ওনাকে দেখে মনে হচ্ছিল যে ওর ভেতরে ফুটবলের আকারের কিছু আছে।
দেখতে তো খুলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু নির্জন রাস্তা, ঠান্ডা হাওয়া, জন্তু জানোয়ারের আওয়াজ, এর জন্য আমার ভেতরে একটা বিষয় তৈরি হলো। আর অবশেষে আমি কবরস্থানে পৌঁছালাম। ভেতরে গিয়ে দেখলাম আগুনের সামনে একজন তান্ত্রিক আগুনের সামনে বসে মন্ত্র পাঠ করছিলেন। আমি ওখানে গিয়ে ওনার সামনে গিয়ে ওম মর্কদেবায় নমঃ। প্রণাম বাবা। আমার কথা শুনে উনি চুপ করলেন, তারপর নিজের চোখ খুললেন। ওটাকে এই গর্তে রেখে দাও, তারপর সামনে বসে পড়ো। এ কথা বলে উনি গর্তের দিকে ইশারা করলেন, যেখানে আগুনের কুণ্ডের সামনে আগে থেকেই করে রেখেছিলেন। আমি ওই থালাটা গর্তের মধ্যে রেখে দিলাম আর ওনার সামনে বসে পড়লাম। ওনার কাছে দড়ি দিয়ে বাঁধা একটা মোরগ, একটা ছুরি আর অনেক কালো জাদুর জিনিসপত্র ওখানে রাখা ছিল। ওম মর্কদেবায় নমঃ। নিজের মুখে ততক্ষণ পড়তে থাকো যতক্ষণ আমি চুপ করতে না বলবো। আচ্ছা বাবা। ওনার কথা মতো আমি ওই মন্ত্র উচ্চারণ করতেই থাকলাম। উনিও মন্ত্রটায় পড়ে যাচ্ছিলেন। তারপর উনি এক হাতে ছুরি আর অন্য হাতে দিয়ে বাঁধা মোরগটাকে তুলে নিলেন। মর্কদেব, বলিদান স্বীকার করুন। এই কথা বলে উনি মোরগটার গলায় জোরে আঘাত করে দিলেন। তারপর নির্মমভাবে উল্টে সিধে ঘাত ছড়িয়ে চালাচ্ছিলেন মোরগটার উপরে। তারপর খুব নোংরাভাবে ওই মাংস কাঁচাই খেতে লাগলেন। আমি একজন নিরামিষাশী ভোজী মানুষ। আমার সেই দৃশ্য দেখা খুবই ভয়ানক আর নোংরা ছিল। যখন তিনি এরকম করছিলেন, ওনার পেছনে দুজন ভয়ঙ্কর দেখতে পেতনিও দাঁড়িয়েছিল। ওনারা বলছিলেন, আমাদের বলি চাই, আমাদের বলি চাই। সব দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এবার যেই থালাটা গর্তে রেখেছ ওর উপর মাটি দাও, ওটাকে পুরো ঢেকে দাও। ওর কথা মতোই আমি কাজ করলাম। তারপর মাংসটাকে উনি একটা থালায় রাখলেন। এই মাংসগুলো নিয়ে যাও, একটা কালো কুকুরকে খাইয়ে দিও। যখন কুকুরটা সব মাংস খেয়ে ওখান থেকে চলে যাবে, তুমি তোমার ইচ্ছে মতো ধন পেয়ে যাবে, বুঝলে? আমার ওনার কথায় বিশ্বাস তো ছিল না, কিন্তু আমি কোনো প্রকারে সেখান থেকে আসতেই চাইছিলাম। তাই আমি ওই মাংসের থালা নিয়ে সেখান থেকে চলে এলাম। রাস্তায় খুব ভয় লাগছিল আমার। আজকে আমি যা দেখলাম খুবই ভয়ানক ছিল। তাই আমি সোজা রাস্তায় চলে এলাম আর এগিয়ে যেতে লাগলাম। কিছুটা যেতেই একটা কালো কুকুরও দেখতে পেলাম, যেটা আমাকে দেখেই ঘেউ ঘেউ করতে করতে আমার দিকে চলে এলো। আর আমি খুব ভয়ে ওই থালাটা জমির উপরে রেখে দিলাম, আর সেই কুকুর ওখানে পড়ে থাকা মাংস খেতে শুরু করলো। আজকের পরে আমি এই দিকে আর আসবই না, আমি বললাম। ততক্ষণে কুকুরটা সব মাংস খেয়ে চলে গিয়েছিল সেখান থেকে। তখন আমি মাটিতে দেখলাম ওই থালার কাছে কিছু চকচক করছে। সেটা তুলে দেখলাম সেটা একটা সোনার কয়েন ছিল। আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ওই সব ভয়ঙ্কর জিনিস যা আমি দেখেছিলাম, এই কয়েনটাকে দেখে আমি সব ভুলে গিয়েছিলাম। এবার আমার দুঃখের দিন কেটে যাবে। মন মতো বিয়ে বাড়ি আর বাড়ি সমস্ত কিছু আমার হবে। এই কথা বলে আমি হাসছিলাম। তারপর বাড়ি চলে গেলাম। পরের দিনও একই রকম হলো। রাস্তায় যেতে যেতে অনেকবার মনে হলো এই থালায় কাপড়টা সরিয়ে দেখি এর ভেতরে আসলে কি আছে কিছু। তারপর ভাবলাম আমার আম খাওয়া নিয়ে কথা, গাছ গুনে আমি কি করব। 3 দিন আমার কাছে 3টে কয়েন হয়ে গিয়েছিল। চতুর্থ রাতেও মনে লোভ নিয়ে আমি ওখানে পৌঁছে গেলাম। সেই দিনও সব
একই হচ্ছিল, কিন্তু ওই পেতনিগুলো অন্য কথাই বলছিল। পালিয়ে যা রাজন, পালিয়ে যা, নইলে তুই মারা যাবি আজ। আমি ওদের কথা অপেক্ষা করে মন্ত্র জপ করছিলাম। আজকে ওই তান্ত্রিকটা আগের গর্তে 3টো আবার খুঁড়ে রাখছিল, যেখানে থালা রেখে আমি ওখানে দাবিয়েছিলাম। তারপর একটা একটা থালা বাইরে বের করলেন, তারপর থেকে কাপড় সরিয়ে দিলেন। দেখেই আমার গলা শুকিয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেল, এমনকি আমার বুকের ধড়কানিও বেড়ে গেল। যেই থালাগুলো আমি 3 দিন ধরে ওনার কাছে নিয়ে আসছিলাম, সেগুলোতে মানুষের কাটা মুন্ডু ছিল। কি দেখছো? নিজের চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে থাকো যতক্ষণ না আমি থামতে না বলবো। এ কথা শুনে আমি চোখ বন্ধ করে নিলাম, কিন্তু আজকে আমার প্রচণ্ড ভয় করছিল। উনি আমার কাছে এলো, তারপর ওই ধরলো, ওই ছুরিটা হাওয়ায় উঠিয়ে বলল, মার্কা দেব বলি স্বীকার করুন। এই কথা শুনে আমি চোখ খুললাম, আর তারপর দেখলাম উনি আমার গলায় মারতে চাইছে। আমি চিৎকার করেই নিজের বাঁচানোর জন্য হাত উঁচু করলাম, তাই আমার গলা হাত থেকে বেঁচে গেল, কিন্তু আমার হাতের 4টে আঙুল কেটে গেল। এটা মূর্খ, তুই এটা কি করলি? আমার তপস্যা ভঙ্গ করে দিলি। হাসতে হাসতে ওই দুজন ওই তান্ত্রিককে ধরে ফেলল। মার্কা দেবকে বলি চাই, বলি চাই। এই কথা বলে দুজন পেতনি ওই তান্ত্রিকের গলা টিপে ধরল আর ওকে মেরে ফেলল। এবার ওরা দুজন আমার দিকে এগিয়ে আসছিল। আমি খুব ভয় পেয়ে আর যন্ত্রণায় কাতর ছিলাম। সেখান থেকে উঠে আমি পাগলের মতো নিজের ঘরের দিকে ছুটতে লাগলাম। তান্ত্রিক বিধি সম্পন্ন করতে পারিনি, তাই ওই পেতনিগুলো আমার পেছনেই পড়েছিল। বাড়ি পৌঁছে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম, আর কোনো দিনও শর্টকাটের চক্করে পড়ব না। সোনার ওই 3টে কয়েন আমার দরিদ্রতা তো দূর করলো, কিন্তু আজকেও রাতে ওই 2টো পেতনির আওয়াজ আমার কানে বাজতে থাকে, শুধু আমাকে বলতে থাকে, মার্কা দেবের বলি চাই, মার্কা দেবের বলি চাই।